গোপালগঞ্জের সহিংসতা থেকে শুরু করে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার প্রাণহানি, সচিবালয়ে শিক্ষার্থীদের ঢুকে যাওয়া, বাংলাদেশ ব্যাংকের পোশাক সম্পর্কিত নির্দেশনা যেটা পরবর্তীতে আবার প্রত্যাহার করা হলো, সবকিছু মিলিয়ে আপনি কি মনে করছেন দেশে একটি অস্থিরতার ভিতর দিয়ে যাচ্ছে? অস্থিরতা আসলে ওই অর্থে অস্থিরতা যদি সবগুলোকে সাম আপ করা যায়, আপনি দেখেন যে আমরা আইন শৃঙ্খলা বাহিনী যে তৎপর হওয়ার যতটুকু তৎপর হওয়া উচিত ছিল, প্লাস আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার, সব মিলায়ে আইন শৃঙ্খলার অবস্থা যা হওয়া উচিত ছিল সেটা আমরা দেখি নাই, এখনও দেখছি না। এবং আপনি গোপালগঞ্জের ঘটনাটা বলেন, সেখানে আইন শৃঙ্খলার ব্যর্থতা একদম স্পষ্ট, এবং পুরো বাংলাদেশের মধ্যে যদি আপনি এই গোপালগঞ্জের ঘটনাতে ব্যর্থতা বলতে মানে কি বোঝাতে যাচ্ছেন? কারণ হচ্ছে তাদের সামনেই কিন্তু হামলাটা হয়েছে। আমি নিজেও গোপালগঞ্জে তখন ওখানে ছিলাম, এবং গোয়েন্দারা বা পুলিশ যদি আমাদেরকে গ্রিন সিগন্যাল না দিত আমরা কিন্তু ওখানে যেতাম না। এবং তাদের বক্তব্যও কিন্তু পরবর্তীতে এটা উঠে এসেছে যে তাদের কাছে যথেষ্ট ইনফরমেশন ছিল না যে এইভাবে চারদিক থেকে মানুষ এসে গোপালগঞ্জে জড়ো হচ্ছে, একটা পূর্ব পরিকল্পনা নিচ্ছে এই সভাটাকে, যে সভাটা জুলাইয়ের শুরুতেই ঘোষণা করা হয়েছিল, যেটা শিডিউল। সো এখানে আমরা কিন্তু স্পষ্ট আইন শৃঙ্খলার একটা ব্যর্থতা দেখেছি। এবং আপনি যে ঘটনাগুলো বললেন, মোটা দাগে কিন্তু গত 11 মাসে অন্তর্বর্তী সরকারের যদি অন্যতম ব্যর্থতা যদি আমি বলি, এই অস্থিরতা বলেন বা যেভাবেই বলেন, সেটা কিন্তু এই আইন শৃঙ্খলার দিকে আমি 1 নম্বরে রাখবো। কারণ এই পুলিশ দ্বারাই কিন্তু জুলাই গুলি চালানো হয়েছিল। এই পুলিশই কিন্তু মানে আইনশৃঙ্খলা বাহিনীই কিন্তু ছাত্র জনতার উপর হামলা করেছিল, সহিংস মানে একদম সব ধরনের অস্ত্র ব্যবহার করেছিল। সো এই বাহিনীটাকেই অর্গানাইজ করা বা এই বাহিনীটাকে আবার দেশের নিরাপত্তার কাজে ফিরিয়ে আনাটা তাদের 1 নম্বর প্রায়োরিটি হওয়া উচিত ছিল, বা একদম প্রধান কয়েকটা প্রায়োরিটির মধ্যে এটা হওয়া উচিত ছিল। সো সেটার ব্যর্থতা কিন্তু আমরা দেখছি। সরকারের যেমন একটা মূল্যায়ন করলেন, এনসিপি সম্পর্কে একটা মূল্যায়নের জাস্ট ঘটনা বলতে চাই যে দেশের রাজনীতিতে দক্ষিণপন্থী শক্তির উত্থান ঘটছে বলে অনেকে মনে করছেন, এরকম একটা আলোচনা তো চলছেই। বিএনপি মহাসচিবও সম্প্রতি সময় বলেছেন যে এই বিষয়টি স্বীকার করে নিয়েছেন। লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন উমর তিনি বলেছেন যে 5 আগস্টের পর জামায়াত ইসলামীর উত্থান ঘটেছে, এখন দক্ষিণপন্থীদের প্রভাব বেড়েছে, ছাত্রদের নেতৃত্বে যে পার্টি হয়েছে এনসিপি, সেই পার্টির বক্তব্যে শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের কোনো কথা নাই, তারা ভাবছে ধর্মকে ব্যবহার করবে। আপনারা কি আসলেই বদরুদ্দিন উমরের এই কথার সাথে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ওনার কথার সাথে আমি একটু আংশিক একমত যে এই জুলাই গণ অভ্যুত্থানে যে ধরনের মানুষ অংশগ্রহণ করেছিল, যাদের বিনিময়ে আমরা আসলে এই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি। আপনি যদি যাত্রাবাড়িতে ধরেন, সেখানেই প্রায় 200-র মতো মানুষ শহীদ হয়েছিল। ওখানে তো কোনো ইউনিভার্সিটি নাই, কোনো ছাত্র, তাহলে একদম মেহনতি মানুষরাই কিন্তু ওখানে জীবন দিয়েছে। এবং তারা কেন জীবন দিয়েছিল? যে তাদের ভাত কাপড়ের নিশ্চয়তা হবে, জিনিসপত্রের দাম কমবে, ছাত্ররা একটা নতুন বাংলাদেশের দিকে নিয়ে যেতে পারবে। সো সেসব মানুষকে এখন পর্যন্ত মানে গত 4 মাসে আমাদের যেই আকারে একত্রিত করার কথা ছিল, আমরা হয়তো সেটা করতে পারি নাই, কিন্তু এই চেষ্টা বা এই ইচ্ছা কিন্তু আমাদের জারি আছে। আমরা আশা করি যে সব ধরনের মেহনতি মানুষদেরকে এবং সব শ্রম পেশাজীবীর মানুষকে, সব ধর্মের গোত্রের মানুষকে আমরা একত্রিত করতে পারবো, এটাতে আমরা আশাবাদী। কিন্তু ধর্ম, এনসিপি শুরু থেকেই বলছে যে এনসিপি কখনোই ধর্মভিত্তিক রাজনীতি করবে না। দেখেন, এই যে দক্ষিণপন্থা বা ডানপন্থার উত্থান বা বিভিন্ন ইসলামী গোষ্ঠীর রাজনৈতিক তৎপরতা 5ই আগস্টের পর বেড়ে যাওয়া, এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনাটাকে আমি স্বাগত জানাই। অনেক ধরনের ইঙ্গিত মানে অনেক ধরনের সমীকরণ মানুষজন বের করছে, অনেক ধরনের বিচার বিশ্লেষণ করছে, কিন্তু একটা কনক্লুশনে পৌঁছায় যাওয়াটা কিন্তু ক্ষতিকর। কেন ক্ষতিকর? 5ই আগস্ট পরবর্তী যে ফ্যাসিবাদ বিরোধী যে পক্ষগুলো আছে, এই পক্ষগুলাকে বিভাজন আনার জন্য এই ধরনের বাইনারি জিনিসগুলা কিন্তু সেকুলার ভার্সেস ইসলাম, প্রগতিশীল ভার্সেস মৌলবাদ, এই ধরনের বাইনারিগুলা কিন্তু আমরা বিগত দিনে ব্যবহার হতে দেখেছি। কোন ব্র্যান্ডের রাজনীতি করতে চাই? আমরা কিন্তু বলেছি আমরা ধর্মভিত্তিক রাজনীতি করব না, একদম মানুষের কল্যাণে যে রাজনীতিটা, যে রাজনীতিতে প্রত্যেকটা মানুষের অধিকারের কথা
থাকবে, আমরা মধ্যপন্থার একটা রাজনীতি করব। কিন্তু আপনি দেখেন, আপনি যদি ধর্মীয় সম্প্রীতিটা বজায় রাখতে পারে এই ব্যবস্থার রাজনীতিটা যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে আর কোনো পক্ষ নিতে হবে না। মানে যে যার যার ধর্ম, যার যার সংস্কৃতি সে পাশাপাশি নিরাপত্তার সাথে পালন করতে পারবে। অন্তর্ভুক্তিমূলক এবং পারস্পরিক সহাবস্থানমূলক একটি এটা হলে অবস্থাতে আপনারা বিশ্বাস করেন। আর আরেকটা যেটা বলছি, যে আপনি যেটা বলেন, মির্জা ফখরুল ইসলাম সাহেব যেটা বলেছেন, আপনি দেখেন একটা সময় কিন্তু ওনারাই এটাতে সবচেয়ে বেশি ভুক্তভোগী ছিল। বিএনপিকে দীর্ঘ একটা সময় এই ইসলামপন্থীদের সাথে, জামাতদের সাথে ট্যাগ করে বা তাদেরকে ওই ঘরানায় ফেলে কিন্তু মানুষের সামনে পোট্রে করতে হয়েছে। তো এখন যদি ওনারা এখন যখন একটা খুব ভালো অবস্থানে আছেন, ক্ষমতা প্রত্যাশী, এখন কিন্তু ওনাদের কাছ থেকে আমরা এটা আশা করি না। এটা হলে হবে কি, যে বাংলাদেশের যে রাজনৈতিক স্থিতিশীলতাটা ফিরে এসেছে 5ই আগস্টের পরে, সেটাতে আবার বিভাজন করার জন্য ফ্যাসিবাদরা আবার, এই যে আপনার রিফাইন আওয়ামী লীগ বলেন বা যেভাবেই বলেন, তারা কিন্তু আস্তে আস্তে মাথাচাড়া দিয়ে উঠবে। সো আমাদের প্রত্যেকটা পক্ষের কিন্তু সচেতন থাকতে হবে এবং বুদ্ধিভিত্তিকভাবে এই রাজনীতিগুলোকে ট্যাকেল দিতে হবে, যাতে এই বাইনারিগুলো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।